সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রদীপ কুমার বর্ধন, প্রভাষক, কালীনগর ব্যবস্থাপনা বিভাগ, কালীনগর কলেজ, কালীনগর পাইকগাছার পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনার কাজ। এই শিরোনামের উপরে আজকের ক্লাস আমরা আলোচনা করব। একে বলা হয় ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনার প্রক্রিয়া। তো ব্যবস্থাপনার প্রক্রিয়া কি? প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণটির কার্যকর ব্যবহারের প্রয়াস বা প্রচেষ্টাকে প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। প্রক্রিয়া বলতে পরস্পর নির্ভরশীল এবং ধারাবাহিক কতিপয় কাজের সমষ্টিকে আমরা প্রক্রিয়া বলে থাকি বা প্রক্রিয়া বলে। এই ধারাবাহিকতা কোথাও বিঘ্নিত হলে প্রতিষ্ঠানের কার্যক্রম সফলতা বিঘ্নিত হয়। প্রত্যেকটা কাজের ধারাবাহিকতা একটির সাথে আর একটি খুবই জড়িত, অঙ্গাঙ্গি জড়িত এবং নির্ভরশীল। কিরকম? আমরা আখ মারার কথা বলতে পারি। যখন আখ থেকে চিনি উৎপাদনের কাজটি একটি প্রক্রিয়া। এখানে প্রথমেই আখ সংগ্রহ করতে হয়। আখ সংগ্রহ করার পরে সেই আখকে মাড়াই করা হয়। আখ মাড়াই করার পর আখ থেকে রস তৈরি করা হয়। মাড়াই করে রস হয়, সেই রসকে জাল দিয়ে গুড় তৈরি করা হয় বা চিনি তৈরি করা হয়। সেই চিনিকে রিফাইন করা হয়। তৃতীয় ধাপে সেই চিনিকে রিফাইন করা হয়, পরিশোধিত করা হয়। সেই পরিশোধিত চিনি কি করা হয়? প্যাকেট করা হয়, প্যাকেটজাত করে মানুষের ব্যবহারের উপযোগী বা বিক্রয় উপযোগী করা হয়। এইখানে প্রত্যেকটা স্টেপ বা পদক্ষেপের কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল। প্রত্যেকটি কাজের উপরে সম্পূর্ণ চিনি উৎপাদন প্রক্রিয়াটির সফলতা নির্ভর করে। তেমনি ব্যবস্থাপনারও কতিপয় কার্যাবলীর সমষ্টি। সেই ধারাবাহিক কার্যাবলীগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। তারপর পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা বা নেতৃত্ব দান, তারপর সংগঠন, নিয়ন্ত্রণ। নেতৃত্ব দানের কাজকে আবার তিন ভাগে ভাগ করা যায়: নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন আর নিয়ন্ত্রণ। এই কাজগুলো প্রতিটি কাজ পরস্পর নির্ভরশীল এবং ধারাবাহিকতা বজায় রেখে সম্পাদন করতে হয়, তবে প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। তো বিভিন্ন মনীষী ব্যবস্থাপনার কাজকে বিভিন্নভাবে ভাগ করেছেন, বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তো আমরা ব্যবস্থাপনার কাজকে মোটামুটি এই 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে কোনো কাজে আগাম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা। কি করতে হবে তার আগাম পরিকল্পনা, আগাম সিদ্ধান্ত, আগাম অনুমান, পূর্বানুমান, আগাম সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। সুতরাং পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার ভিত্তি স্তর। শুধু আগাম সিদ্ধান্ত গ্রহণ, কোনো কাজের আগাম সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে পরিকল্পনা তাই নয়, এর সাথে আরো কিছু কাজ জড়িত আছে। যেমন কখন, কোথায়, কি কাজ, কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা কখন সম্পাদিত হবে ইত্যাদি কার্যাবলীও পরিকল্পনার আওতায়। এই বিষয়গুলো যখন পরস্পর নির্ভরশীল হবে, কি করতে হবে, কত সময় মধ্যে করতে হবে, কে বা কারা তা সম্পাদন করবে ইত্যাদি প্রয়োজনীয় সকল বিষয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়ে, তবেই একটা আদর্শ পরিকল্পনা বিবেচিত হয়। সংগঠন বলতে কি বোঝায়? গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠিত এবং কাজে
লাগানোর উপযোগী করে গড়ে তোলাকে সংগঠন বলে। ইট, কাঠ, পাথর, সিমেন্ট, রড ইত্যাদি উপকরণ যদি আলাদা আলাদা ভাবে থাকে তাহলে তা কখনোই একটি ফলপ্রদ উৎপাদন দিতে সম্ভব হয় না, অর্থাৎ বিল্ডিং তৈরি করা সম্ভব হয় না। কিন্তু যখন একজন মিস্ত্রি এই উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগায়, তখন সংগঠিত করে কাজে লাগায়, তখনই সেটা একটি অট্টালিকা বা কোনো একটি নির্মাণ কাজে পরিণত হয়। তো মানুষও যখন আলাদা আলাদা ভাবে থাকে তখন তার থেকে কোনো ভালো কোনো কর্মকাণ্ডই আশা করা যায় না। কিন্তু যখন তাদেরকে একত্রিত করে সংগঠিত করে করা হয়, তাদের দায়িত্ব বিভাজন করে দেওয়া হয়, তাদের কর্তৃত্ব অর্পণ করা হয়, তাদের কে কার নিকটে জবাবদিহি করবে ইত্যাদি নির্দেশ করে দেওয়া হয়, তখনই প্রত্যেকটা মানুষ এর দ্বারা সম্পাদিত কর্মগুলো একটি পরিকল্পনা মাফিক কর্মে পরিণত হয়। তাই এটাই হচ্ছে সংগঠন। একের সাথে অন্যের সম্পর্ক বলে দেওয়া হয় যখন, তখনই সেই মানুষগুলো একটি সংগঠন কাঠামোতে পরিণত হয়। কর্মী সংস্থান বলতে যখন কোনো কর্মীর কাজ বিভাজন করা হয়, বিভাজন করার পর সেই নির্দিষ্ট কাজে দক্ষ, যোগ্য এবং উৎসাহী কর্মীকে প্রতিষ্ঠানের জন্য যোগ্য দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ এবং উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। সংগঠন প্রক্রিয়ার কাজকে এগিয়ে নিতে দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণের পর ওই কার্য সম্পাদনের জন্য প্রক্রিয়া কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হয়। এই জনগণের যোগ্যতা, আগ্রহ, আন্তরিকতার উপরে প্রতিষ্ঠানের সাফল্য বহুল অংশে নির্ভর করে। তাই প্রতিষ্ঠানের জন্য কর্মী সংস্থা একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। এবার হচ্ছে নেতৃত্ব কাকে বলে? কোনো দল বা গোষ্ঠীর আচরণ কাজকে লক্ষ্যমানে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশল বা কাজ, যে কৌশল তাকে নেতৃত্ব বলে। আর কোনো দল বা গোষ্ঠীর কাজ বা আচরণকে যারা লক্ষ্যমানে এগিয়ে নিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে নিয়োজিত থাকে তাদেরকে নেতা বলে। তো নেতারা যে কাজ করে তাই হচ্ছে নেতৃত্ব। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য আদেশ দেওয়া, পরিচালনা করা, প্রভাবিত করা, উৎসাহিত করা, স্বেচ্ছা প্রণীত করা, দলগত প্রচেষ্টা জোরদার করা ইত্যাদি বিষয় নেতৃত্বের সাথে সম্পর্কিত। এই নেতৃত্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। নেতৃত্বের কাজকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নির্দেশনা কি? অধস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশ দান, আদেশ দান, তত্ত্বাবধান, উপদেশ, পরামর্শ, পরিদর্শন এবং তাদের কাজ অনুসরণ করা, এই কাজগুলোকে নির্দেশনা বলে। যোগ্য জনবল কোথাও থাকলে তাদের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে শতভাগ কাজ আশা করা যায় না। তাদেরকে নির্দেশ দিতে হয়, প্রয়োজনীয় জনগোষ্ঠীকে নির্দেশ দিতে হয়, তাদের কাজ বুঝিয়ে দিতে হয়, তারা যথোপযুক্তভাবে কাজ করছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করতে হয়, তাদেরকে সংশোধনমূলক নির্দেশনা দিতে হয়। এই কাজগুলোই নির্দেশনার আওতা। এরপর আসে প্রেষণা। অধস্তন কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত এবং স্বতঃপ্রণোদিত করার কাজকে আমরা প্রেষণা বলি। কর্মী নিয়োগ দিলে যে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তা নয়। এখানে কর্মী প্রতিষ্ঠানের এখানে মানবীয় উপাদান এবং বস্তুগত উপাদানের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। বস্তুগত উপাদান যেমন ধরা যায় যে একটি মেশিন বা একটি ফ্যান,
একটি ফ্যানে সুইচ দিলে ফ্যানটি কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে, ঘুরতে থাকবে, তাকে নির্দেশ দেওয়ার বা স্বতঃপ্রণোদিত করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু মানুষকে কার্য সম্পাদনে উৎসাহিত করতে হলে, তাদের মেধাকে শতভাগ কাজে লাগাতে গেলে, তাদের মেধা যোগ্যতাকে তাদেরকে বিভিন্নভাবে উৎসাহজনক বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়, তাদেরকে কাজের প্রতি স্বতঃপ্রণোদিত করা হয়। তো তাদেরকে স্বতঃপ্রণোদিত করা না হলে তারা তাদের সামর্থ্যের শতভাগ প্রতিষ্ঠানে প্রয়োগ করে না। তাই ব্যবস্থাপনার পক্ষ থেকে কর্মীদের উৎসাহিত অনুপ্রাণিত করার কাজ করে কাজ আদায় এবং প্রতিষ্ঠানের ধরে রাখার যে ব্যবস্থা বর্তমানকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আর্থিক ও অনার্থিক বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে কর্মীদেরকে প্রেষিত করা হয়। এরপর আসলে সমন্বয় সাধন। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ রয়েছে। এই বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে একে অন্যের সাথে সমন্বয় বা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে কিনা সেটা পরিমাপ করা হয়, সেটা সবসময় নজর রাখা হয়। সেই নজর রাখার কাজকে সমন্বয় সাধন বলে। এক প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বিভাগ কাজ করে, প্রতিটা বিভাগে নিজেদের ইচ্ছা মতো কাজ করে, তাহলে অন্যের সাথে নিজের কাজের সমন্বয় বা সংযুক্তির বিষয়টি না হয়, তবে দেখা যায় যে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের বিশেষ বিশৃঙ্খলা দেখা দেয়। সুতরাং সমন্বয় প্রত্যেকটা বিভাগের কাজের জন্য, কাজের ভিতরে এই কারণে সমন্বয় সাধন করা দরকার। এরপর 5 নম্বর আসছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যাবলীর শেষ ধাপ। এখানে নিয়ন্ত্রণ বলতে পরিকল্পনা মাফিক পূর্ব নির্ধারিত মান, আদর্শ মান অনুযায়ী কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, নির্ধারিত আদর্শ মান একটা কার্য পরিকল্পনায় একটা কাজের একটি আদর্শ মান নির্ধারণ করা হয়। সেই আদর্শ মান অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করা এবং কোনো বিচ্যুতি ঘটলে কোনো বিচ্যুতি নির্ধারণ করা এবং বিচ্যুতি ঘটলে তার কারণ অনুসন্ধান করা এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। প্রতিষ্ঠানে কোনো কাজ শুরুর পূর্বে পরিকল্পনা প্রণীত হয়, তারই আলোকে উপায় উপকরণগুলিকে সংহত করা হয়ে থাকে। এরপর অধস্তম্ভের প্রয়োজনীয় নির্দেশনা নির্দেশনা দান করা হয়, কাজে চলাকালে বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করা হয় এবং এরপর সময় শেষে পরিকল্পনা অনুযায়ী কাজ কতটা বাস্তবায়িত হয়েছে সেটা পরিমাপ করে দেখা হয় এবং কতটা ঘাটতি রয়েছে সেটা পরিমাপ করার পরে আবার নতুন করে পরিকল্পনা করে কার্য নবোদ্যমে কার্য সম্পাদন শুরু করা হয়। তো এই কাজগুলো হচ্ছে ব্যবস্থাপনার মূলত ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনার প্রক্রিয়া, যা পরস্পর নির্ভরশীল এবং ধারাবাহিক। যে কোনো একটি স্তরে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে বা ত্রুটি সংঘটিত হয় তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন অত্যন্ত কঠিন। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সকলকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।